12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচনে মানুষ কোন দিকে ভোট দেওয়ার জন্য এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে আছে মোটামুটি ঠিক করেই ফেলেছে। তবে অধিকাংশ মানুষ মনে প্রাণে ধরে নিয়েছে আগামী আমরা দেখতে চাই ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে। দীর্ঘদিন এই বাংলাদেশ পেয়েছে কখনো খালেদা জিয়াকে, পেয়েছে কখনো শেখ হাসিনাকে, কিন্তু এই মুহূর্তে যেটা বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের মূল কেন্দ্রবিন্দু জামাতে ইসলাম। কেন বলছি? জামাতে ইসলাম শুধুমাত্র ইসলামিক উগ্র ধর্মীয় সংগঠন শুধু তাই নয়, এটা একটি সাধারণ মানুষের আবেগ এবং ভালোবাসায় পরিণত হয়েছে এই নির্বাচনের প্রাক্কালে। আমরা বিভিন্ন সময় দেখেছি জামাতের বিভিন্ন নেতা কর্মীরা প্রত্যেকটা জায়গায় তারা স্যাক্রিফাইস করেছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে কিভাবে সাধারণ মানুষকে বুকে আগলে রেখেছে জামাত এই নির্বাচনের সময় পর্যন্ত। অর্থাৎ প্রত্যেকটা সময় আমরা দেখেছি জামাতে ইসলাম বিভিন্ন সংগঠনের সঙ্গে যৌথভাবে যে নির্বাচনের প্রাক্কালে তাদের নিজস্ব যে সমস্ত জামাতের ছেলেমেয়েরা ক্যান্ডিডেট হয়েছিল জোট শরিকদেরকে সেই সমস্ত সিট ছেড়ে দিয়ে নজিরবিহীনভাবে দৃষ্টান্ত রেখেছে। কেন বলছে এই কথা? যখন একটি জোট যে সরকার নিয়ে আসছে, আগামী দিনে জামাতে ইসলাম যদি সরকারে বসে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে যে প্রতিশ্রুতিগুলো নিয়ে এসেছে জামাত, আগামী দিনে নিশ্চয় সেই প্রতিশ্রুতিগুলো যদি কার্যকারী করে, বাংলাদেশের অন্ততপক্ষে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করার যে বদ্ধপরিকর এই মুহূর্তে নিয়েছে বাংলাদেশের জামাতে ইসলাম সহ 10 শরিক দল, তাতে বাংলাদেশের মানুষ কিছুটা হলেও শান্তির নিঃশ্বাস পাবে আগামী দিনে, এটা বলাই যায়। একদিকে জামাত যখন দেখছে নির্বাচন প্রাক্কালে মানুষকে শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা প্রত্যেকটা সময় সব সময় মানুষের মধ্যে, মানুষের কাছে, মানুষের নিকটে পৌঁছিয়ে তাদের মতাদর্শ এবং তাদের অভিযোগগুলো শুনছে। যখন জামাতে ইসলামের সম্পর্কে প্রচার করছে বিভিন্ন বিরোধী যারা আছে এই মুহূর্তে, বিএনপি, জামাত কট্টর মুসলিম উগ্র মৌলবাদ চাষ করছে, সেই সময়তে তারা দেখিয়ে দিয়েছে তাদের যে হিন্দু ক্যান্ডিডেট কৃষ্ণ বাবুকে দাঁড় করিয়েছেন আমরা দেখেছি। সেক্ষেত্রে জামাত যে আগামী দিনে ইসলামিক শাসন বাংলাদেশে কায়েম করবে না সেটা বলে দিয়েছে। আমরা জামাতে ইসলামিক হলেও সর্বধর্ম সমন্বয়ে আমাদের বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে চাই। আমাদের দেশের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সার্বিকভাবে সমাধান করার বদ্ধপরিকর হয়েই এগিয়ে যাচ্ছি। এই প্রতিশ্রুতি দিয়েছে এবং কার্যকারী করতে পেরেছে ভোটের প্রাক্কালেই আমরা দেখতে পাচ্ছি। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে জামাত যে বিপুল সংখ্যক মার্জিন নিয়ে নির্বাচিত হবে এবং আগামী যে প্রধানমন্ত্রী হতে চলেছে ডক্টর শফিকুর রহমান, সেটা বলাই বাহুল্য। আমরা দেখেছি বিগত দিনে, আমরা প্রথমে এর আগে ভিডিও একটা নিয়ে এসেছিলাম যে 5 কারণে বা জামাতে ইসলাম ক্ষমতায় আসছে। সেখানে জামাত যে সবচেয়ে বড় একটা এজেন্ডা দিয়েছিল যে রাজনীতির সঙ্গে আমাদের সংবিধানের যে লয়ার যে সিস্টেম, তার সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক থাকবে না। বিশ্বের অনেক দেশ আছে যে দেশগুলোতে সরাসরি সংবিধানের দ্বারা পরিচালিত হওয়ার কথা, বিভিন্ন হাইকোর্ট সুপ্রিম কোর্টগুলো, সেগুলোতে রাজনৈতিক সমীকরণ খাড়া করে তাদেরকে বিভিন্ন সময় ক্ষমা মার্জনা করা হয়েছে, অর্থাৎ ক্ষমা চেয়ে পার পেয়ে গেছে। এখানে জামাত বলেছে যে আমাদের এখানে কোনো অন্যায়কারীর হয়ে আমরা কখনো কোর্টে অ্যাপিল করব না, অর্থাৎ যে প্রকৃত দোষী সে দোষী বলেই সাব্যস্ত হবে এবং কোর্টের রায়ে
তাকে বিচার পেতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ভারতেও দেখেছি খেয়াল করে, যখন ওমর খালিদ নামে একজন দিল্লির আন্দোলনকারী, তাকে বছরের পর বছর বিনা বিচারে জেলে আটকে রাখে, সেখানে যদি বাংলাদেশে এই প্রক্রিয়াটা যদি করে রাখতে পারে বা মানুষকে সুবিধাটা দিতে পারে, তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণ খুবই উপকৃত হবে, এটা বলাই যায়। আর একটি বিষয় আপনাদের জেনে রাখা দরকার, দাঁড়িপাল্লার বিগত দিনে যে দু একটি ছিল, অর্থাৎ সংসদ সদস্য ছিল, তারা তাদের ফান্ডের টাকা সুন্দরভাবে খরচ করতে পেরেছে এবং যে টাকা উদ্বৃত্ত হয়েছে সেই টাকা সংসদে আবার ফিরিয়ে দিয়েছে। এই যে নজির, এই নজির আজকের দিনে দাঁড়িয়ে কাজে লাগছে। অন্যদিকে বিএনপি কেন পরাজিত হবে? বিএনপির খালেদা জিয়া যে প্রয়াণ, সেই প্রয়াণের পরে তারেক জিয়া গোটা বাংলাদেশকে যেভাবে ভোটমুখী প্রচার করতে চেয়েছিলেন, তিনি অনেকটা ব্যর্থ হয়েছেন। কেননা বিএনপির মধ্যে দল ও কন্দল প্রকাশ পেয়েছে বিভিন্ন জায়গায়। আমরা বিভিন্ন জায়গায় বিএনপির স্বতন্ত্র প্রার্থী দেখতে পাচ্ছি। সবচাইতে বড় উদাহরণ রুমিন ফারহানা, যিনি দীর্ঘদিন বিএনপিকে ধরে রেখেছিলেন, বিএনপির পতাকাকে ধরে রেখেছিলেন বিএনপির খরা সময়। তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে বিএনপির টিকিট পর্যন্ত দেওয়া হয়নি এই রুমিন ফারহানাকে। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন, যে মানুষটা দীর্ঘদিন এই দলটাকে অর্থাৎ বিএনপিকে ধরে রেখেছিল, বিএনপির কথা বলে আসছিল, যখন স্বৈরাচারী শেখ হাসিনার রাজত্বর সময় তারপরেও তাকে দমানো যায়নি, মচকানো যায়নি, তাকে হারানো যায়নি, তাহলে এই সময় এসে কেন রুমিন ফারহানাকে টিকিট দিতে পারলো না বিএনপি? এটা বড় অন্যায় করেছে। এর একটা বিফল, এর একটা কুফল আগামী দিনের ভোটে অর্থাৎ বিএনপির ভোটে বিশাল একটা ইফেক্ট পড়বে। স্বাভাবিকভাবে সেই সমস্ত ভোটগুলো জামাতে গিয়ে পড়বে, এটা বলছে অনেক মহল। আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন যে বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি, তার একটি প্রতিফলন ভোট পড়তে চলেছে। বিএনপির সময়তেও মানুষ জোর করে ভোট করিয়ে নিয়েছে, আওয়ামী লীগের সময়তেও মানুষ জোর করে ভোট করিয়ে নিয়েছে, কিন্তু এই জামাতে ইসলাম গণ অভ্যুত্থানের পরে যে এনসিপি সহ যে বিভিন্ন শরিক দলগুলো যৌথভাবে যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি ভোট প্রদান হতে চলেছে, সেখানে ব্যাপক হারে মানুষ যে লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে ভোটের বাক্সে তাদের মতামত প্রদান করতে পারবে, এটা বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য অনেক স্বস্তির খবর, অনেক ভালো একটা খবর। সেখানে যে পরিমাণে সেনাবাহিনী নিয়োগ করা হচ্ছে বুথগুলোতে এবং যে পরিমাণে মানুষকে ভোট দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে, এই স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ, এই ভালো পরিবেশ একমাত্র জামাত এবং এনসিপি সহ তার দল শরিক এই মুহূর্তে তারা সবচাইতে ভালো একটা পরিবেশ তৈরি করতে পেরেছে বলেই মনে করছে বাংলাদেশের বুদ্ধিজীবী মহল তথা বিশ্বের অনেক দেশ। এই মুহূর্তে বিশ্বের অনেক দেশ বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কেন না, তো বাংলাদেশে বিগত দিনে ভোট নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ মানুষের মধ্যে ছিল, মানুষ ভোট দিতে পারেনি, প্রার্থীরা বারবার অভিযোগ করেছে, আমরা বিভিন্ন গণমাধ্যমগুলোতে দেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন দেশ এই মুহূর্তে তাকিয়ে আছে বাংলাদেশের এই নির্বাচনের দিকে। সত্যিই কি মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে পারবে, নাকি স্বৈরাচারী শাসকের মতোই জামাত তথা বিএনপি সবাই তারা নিজের নিজের জায়গাতে শক্তি প্রদর্শন করে জনগণকে ভোট থেকে বিরত রেখে তারা ছাপ্পা ভোটের মধ্য দিয়ে তাদের শক্তি জাহির করতে চাইবে? তবে বলা বাহুল্য, এইরকম সুবিধা বা এইরকম সুযোগ এই মুহূর্তে কোনো একটি বুথেও থাকবে না, এই কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দেখেছি বিভিন্ন সময় যেভাবে বাংলাদেশের ছাত্র আন্দোলন হয়েছে, তাতে শেষ 2024 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে উপদেষ্টামূলক সরকার দীর্ঘ 2 বছর তারা যে প্রক্রিয়াতে শাসন কার্য চালিয়েছে, তারা বাংলাদেশের সংবিধানকে আমূল পরিবর্তন নিয়ে এসে আপামর জনসাধারণের জন্য একটি স্বাধীন সার্বভৌমত্ব এবং সর্বজনীন একটি সংবিধান ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠান করতে চলেছে। তাই মানুষ নির্বিশেষে, জনমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই যে দাড়িপাল্লাকেই মনে প্রাণে বেছে নিয়েছে এবং দাড়িপাল্লাতেই ভোট দেবে, সেটা বলাই যায়।
আমাদের কথা কতটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে সেটা আগামী 13 তারিখে আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে আসব। এবং আশা করছি আমরা যতটুকু বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পোর্টালগুলো থেকে জানতে পেরেছি, তাতে জামাত আগামী 13 তারিখে নির্বাচিত হবে। তারপরেই আপনাদেরকে বলবো যে আমাদের কথা সত্য হয়েছে কিনা। অসংখ্য ধন্যবাদ। আপনারা সুষ্ঠুভাবে ভোট দিন বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে, এটাই আর্জি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই 13 তারিখে আবারও দেখা হবে।